বন্ধুরা, আপনাদের প্রিয় মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। শুরুতেই আমার যেসব প্রবীণ বন্ধুরা আছেন, যারা আমার থেকে বয়সে বড়, আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আর অন্যান্য সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা যারা আমার গল্প পাঠ শুনছেন, তাদের যদি আমার এই গল্প পাঠ ভালো লাগে, তাহলে যারা এখনও মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমি আপনাদের দুটি খুবই সুন্দর গল্প পাঠ করে শোনাব। এই দুটি গল্পই লিখেছেন আমাদের সর্বজনশ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়। এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়কে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। প্রথম গল্পটি একটি গোয়েন্দা গল্প। গল্পের নাম গোয়েন্দা বরদাচরণ, এবং দ্বিতীয় গল্পটি একটি খুবই মজার গল্প। গল্পের নাম ইদারাই গণ্ডগোল। তাহলে বন্ধুরা, এখন শুরু করছি আমাদের প্রথম গল্প, গোয়েন্দা বরদাচরণ। গোয়েন্দা বরদাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কে বা কারা পরশুদিন নপাড়ার মুখ্যদা দিদিমার ঘরের চাল থেকে একটি নধর লাউ চুরি করে নিয়ে চলে গেছে। মুখ্যদা দিদিমার নাতি নাড়ুগোপাল বাইরে চাকরি করে। সে বড় লাউয়ের ডাল ভালোবাসে। নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা। আজকালের মধ্যেই নাড়ুগোপালের আসার কথা, কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি হয়ে গেল। দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বরদাচরণের কাছে। ও বাবা বড়দা, আমার লাউ উদ্ধার করে এনে দাও বাবা। সেই থেকে বরদাচরণের আর চোখে ঘুম নেই, খাওয়া দাওয়াও নেই। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারা দিন আতস কাঁচ হাতে করে মুখ্যদা দিদিমার সারা বাড়ি, ঘরের চাল, পাড়া প্রতিবেশীদের আনাজ কানাচে তন্ন তন্ন করে ক্লু খুঁজেছেন। তারপর বাড়ি এসে সারাদিন বসে ভেবেছেন, কাগজে কলমে কী যেন লিখেওছেন। আর মাঝে মাঝে বাবা, না হচ্ছে না, এইসব গোছের কথা বলেছেন আপন মনে। এই বরদাচরণের বয়স 30-32 হবে। বাড়িতে বুড়ি মা আছেন, আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু, আর পোষা নেড়ি কুকুর ডঙ্কি। বরদাচরণ কিছু মোটাসোটা মানুষ, ডনবৈঠক করা শরীর। ভাগ্নে চাক্কু রোগা হলেও জুড়ে জানে। ডঙ্কি খুবই ভালো ঘেউ ঘেউ করতে পারে। চাক্কু এসে বারবার খোঁজ করে যাচ্ছে, মামা কিছু ভেবে পেলে? বড়দা খুবই অন্যমনস্কভাবে বলেন, বোঁটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড়সড়ই ছিল। তা ছিল। লাউটা বোঁটা কেটে নেওয়া হয়নি, মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। ঠিকই ধরেছ। টিনের চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে বোঁটা ছিঁড়ে নেওয়া হলো, অথচ কোনো শব্দ হয়নি। মুখ্যদা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমা সেটাতে ভালো ঘুমও হয়নি। শব্দ হলে তাঁর টের পাওয়ার কথা। চাক্কু চিন্তিতভাবে বলল, সেটা ঠিকই, তবে মুখ্যদা দিদিমা আবার তো কান একটু খাটো কি না? সেটাও ভাবছি। এই সময় বাইরে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল। কে একজন চেঁচিয়ে বলল, কুকুর সামলান। চাক্কু ছুটে বাইরে গেল। একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকিয়ে বললেন, বড়বাবু, একটা মার্ডার কেস। বরদাচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরি খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন, হ্যাঁ, ডিটেলসটা বলুন। আসলে ব্যাপারটা হলো কি, আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে। বরদাচরণ ভ্রু কুঁচকে বললেন, তা এটা যে অস্বাভাবিক মৃত্যু, তা আপনি কি করে বুঝলেন? খুবই স্বাভাবিকভাবেই ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন,
পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোভ। সে প্রায়ই বলতো, অম্বুজাক্ষ, তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে। তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি। আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়িয়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি। আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে। বরদাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন। পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন। আতস কাচ, দড়ি, ক্যামেরা এবং কী ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন। চাক্কু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন। তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন, অম্বুজাক্ষবাবু, কেসটা অত সরল নাও হতে পারে। রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে, আবার কাকাতুয়াটা সুইসাইডও করতে পারে, কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে। বেরোবার সময়ে বরদাচরণের মা ডেকে বললেন, বড়দা, দুটি পান্তা ভাত খেয়ে যাবি না? আর কে শোনে কার কথা। বরদাচরণ বেরিয়ে পড়লেন। অম্বুজাক্ষবাবুর বাড়িটা বেশ বড়। পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা, আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে। বরদাচরণ কাকাতুয়ার দাঁড়টা ভালো করে দেখলেন। পাখিটা পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে। দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা। একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠোনে ছুঁড়ে দিলেন বরদাচরণ। একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল। বরদাচরণ কিছুক্ষণ কাকটাকে লক্ষ্য করলেন। না, কাকটা তো মরল না। তার অর্থ ছোলায় তাহলে বিষ নেই। জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বরদাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষবাবুদের পোষা কাবলি বিড়ালটাকে একটা কাঠের বাক্সের উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে। অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বরদাচরণ বিড়ালটাকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখগহ্বরে ঢেলে দিলেন। বিড়ালটা বার কয়েক খুব আপত্তিকর শব্দ করল বটে, কিন্তু মরল না। বরদাচরণ গম্ভীরভাবে বললেন, ওদিকে অম্বুজাক্ষবাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশির থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন, ওফ, গায়ে হাতে বড্ড ব্যথা। ওদিকে চাক্কু ডঙ্কির বকলেস ধরে বাড়ির চারদিকে ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল। হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে এসে বলে গেল, লাভের খোসা, রামচন্দ্রবাবুর বাড়ির পিছন দিকে লাভের খোসা পড়ে আছে মামা। বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন। বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন। বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠে বললেন, আরে আসুন আসুন বড়বাবু, বিখ্যাত লোকদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্যের ব্যাপার। বরদাচরণ বসলেন। স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি। রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন, ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব। আমার উঠোনের নারকেল গাছ থেকে কাল রাতে 6টা নারকেল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। খুবই রহস্যময় ব্যাপার। বাইরের থেকে কারো পক্ষে উঠোনে আসা খুবই শক্ত, তবে বলেই রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিতপূর্ণভাবে চুপ করে গেলেন। বরদাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে বললেন, কিচ্ছু গোপন করবেন না রামচন্দ্রবাবু। রামচন্দ্রবাবু লাজুক হাসি হেসে বললেন, না না, গোপন করে লাভ নেই। আপনার চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব, তা বলেই ফেলি। বলে গলাটা নিচু করে বললেন, এই পাশের বাড়ি অম্বুজটা মহা নারকোলখোর। 2 বেলা নারকোল খায়। বড়া করে খাচ্ছে, নাড়ু বানিয়ে খাচ্ছে, মুড়ি দিয়ে খাচ্ছে। অমন নারকোল খেতে আমি কাউকে দেখিনি। প্রায় সময়ই তো আমাকে বলে, রামচন্দ্রবাবু, আপনার গাছে বিস্তর নারকোল হয়েছে দেখছি। আমার সন্দেহ কাল রাতে। বরদাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন। একটু আগেই তিনি অম্বুজাক্ষবাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন। গায়ের ব্যথা তো হবেই। এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে, তবে ব্যথা হওয়াটাই তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু খুঁজে পেতেও অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকোল বা নারকোলের ছোবড়া কিচ্ছু পাওয়া গেল না। এটাও তো রহস্যজনক। কারণ নারকোল খাওয়া যার নেশা,
তার বাড়িতে নারকোলের চিহ্ন খুঁজে না পাওয়াটা এটাও খুব একটা অস্বাভাবিক ব্যাপার। কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে চাক্কুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল। এটা একটা পরিষ্কার ক্লু। কিন্তু বরদাচরণ চট করে কিছু করেন না, অপরদিকে সময় দেন। তাকে যে সন্দেহ করা হচ্ছে তার টেরও পেতে দেন না। মুখ্য দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরে দিদিমার বাড়ি এলেন। প্রশ্নগুলো এরকম: লাউয়ের রঙটা কীরকম ছিল, গাঢ় সবুজ না সাদাটে, লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা, বোঁটার কাছে এক জায়গায় একটা নখ বসানোর দাগও পাওয়া যাচ্ছে। রামচন্দ্রবাবুর বাড়ির পেছনের আস্তাকুট থেকে সব কটা লাউয়ের খোসা কুড়িয়ে এনে বরদাচরণ তার মধ্যে এইসব অকাট্য চিহ্ন দেখতে পেয়েছেন। যখন মুখ্য দিদিমাকে জেরা করছিলেন বরদাচরণ, ঠিক তখনই হঠাৎ চাক্কু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল, মামা, মুখ্য দিদিমার ভাড়ার ঘরে 1 বস্তা নারকলের ছোবড়া আর 6টা খোসা ছাড়ানো নারকোল। মাথাটা ঘুরে গেল বরদাচরণের। কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে, অসম্ভব জটিল হয়ে উঠছে। মুখ্য দিদিমার বাড়িতে নারকোল গাছ নেই, তবে ছোবড়া বা নারকোল আসে কোত্থেকে? ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকোল মুজাফর বাড়িতেও পাওয়া যায়নি। নারকোলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। এইসব ভাবতে ভাবতে বরদাচরণ উঠে পড়েন। পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন 6টা চেম্বারই গুলি ভর্তি আছে কিনা। আছে। রাস্তায় পা দিতেই একটা গাড়ি সামনে ঘ্যাঁস করে থামল। গাড়ির ভিতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক। তিনি হাত জোর করে বললেন, আসুন, বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ধন্য হই। বরদাচরণ উঠলেন। চাক্কু আর ডঙ্কিও উঠল সামনের সিটে। অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন, একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে। কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে। খুবই প্রিয় পাখি ছিল আমার। ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে উপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব। কিন্তু বিপদ হলো, কাকাতুয়াটার মরদেহ একটা নায়লনের ব্যাগে ভরে বাইরে বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো! কেসটা যদি আপনি নেন একটু। বরদাচরণ সবই টুকে নেন ডায়েরিতে। গম্ভীরভাবে বলেন, কাকাতুয়ার কেস তাহলে 2টো হলো, আশ্চর্য। বলেই দুশ্চিন্তিত বরদাচরণ বাড়ির সামনে নেমে গেলেন। দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বরদাচরণ। কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না। লাউ, কাকাতুয়া, নারকোল সব যেন জট পাকিয়ে আছে তার মাথায়। তার মা বললেন, ও বড়দা, লাউ ঘণ্ট দিয়ে আর 2টো ভাত মাখ। লাউ ঘণ্ট কথাটা বরদাচরণের মাথার মধ্যে দিয়ে ওকে টং টং শব্দ করল। প্রায়ই তিনি লাউ ঘণ্ট খান, কাজেই বিস্মিত হওয়ার কিছু নেই। হঠাৎ বরদাচরণ চমকে উঠে বললেন, লাউ ঘণ্ট? লাউ এলো কোত্থেকে? আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি। মা বলেন, তুই আনবি কেন? কাল চাক্কু লাউটা হাতে করে এনেছে। ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে, তারা দিল। নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বরদাচরণ। লাউ ঘণ্টার পাশে 2টো বড়া পড়ে আছে। উঠে গিয়ে আতস কাছ নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন। মা বললেন, আরে দেখছিস কি, ও তো নারকলের বড়া। ওই 6টা নারকল নিশ্চয় চাক্কু কোন গাছতে নাকি পড়ে গিয়েছিল বাতাসে, তার 2টো ভেঙে ওই বড়া করেছি। বরদাচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন। চাক্কু অনেক আগেই খেয়ে দিয়ে কোন মাস্টারমশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে। বরদাচরণ পিস্তল আর আতসকাজ নিয়ে ডঙ্কির শেকল ধরে ঘর থেকে বেরোলেন। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারদিক। অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনল। সেখানে একটা সদ্য কেনা দাঁড়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে। বরদাচরণকে দেখি বলে উঠল, হরি বলো ভাই,
হরি ছাড়া গতি নাই। বরদাচরণ টেপ রেকর্ডার নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন। তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন, ঠিক তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুবে থেকে বরদাচরণও লাউ, কাকাতুয়া আর নারকলের রহস্যে মগ্ন রইলেন। তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন। সমস্ত রহস্যটাই তাঁর কাছে জল হয়ে গেছে। বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন, যে লোকটা মুখ্য দিদিমার লাউ চুরি করেছে সেই একই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকে মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে অমুজাক্ষবাবুর জ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনামপরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে। আর সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকোল গাছের 6টা নারকোলও গোপনে নামিয়ে নেয়। এবং ওই একই অপরাধী প্রমাণলোপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বরদাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসার সন্ধান দেয় এবং মুখ্য দিদিমার বাড়িতে নারকোল ছোবড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয়। বেশ রাত হয়ে গেছে, সবাই গভীর ঘুমে। বরদাচরণ পিস্তল হাতে নিয়ে চুপিসারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন। আবছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেঁষে শুয়ে চাক্কু ঘুমোচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলেন গোয়েন্দা বরদাচরণ। না, এক্ষুনি তিনি কিছু করবেন না। অপরাধীকে তিনি সবসময় আরও সুযোগ দেন, তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না, এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায়। পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদাচরণ ফিরে এলেন নিজের ঘরে। তিনি এখন নিশ্চিতভাবে জেনে গেছেন কে অপরাধী। অপরাধী আর কেউ নয়, অপরাধী হল, আর আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আসল অপরাধী কে। বন্ধুরা, প্রথম গল্প তাহলে এখানেই শেষ করছি। এখন আমাদের দ্বিতীয় গল্প এবং খুব মজার গল্প, ইঁদারায় গণ্ডগোল। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইঁদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে একবারে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। এই লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সে আর গোবিন্দপুরে হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত? ছোটো ছোটো পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই, বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে, কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়ার বাঁধানোর দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানোর দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা থাকবে, কিন্তু এই রকম গণ্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবার। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো 1 গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। এরকম সব বক্তৃতা। আর পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েও তো ছিলাম খাবো বলে। এখন সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। এর বক্তৃতা করার পর সে আবার যথা নিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক একটাও মুখে নেই। বেবাগ জিভের তলার গালের ফাঁক থেকে সাফ হয়ে জলের সঙ্গে পেটে সেঁধিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায়। আর কি, পেটের মধ্যে 8-10টা পেরেক, তার সোজা কথা নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গ্যাঁজলা। ডাক্তার কবিরাজ সব এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছ্যাঁদা, খাদ্যনালী লিক, আর ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা কিছু নেই। ঠিক সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, আরে ওকে পুরনো ইঁদারার জলটা খাওয়াও তো একবার। তা সেই ঘুটিভর জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে একবারে গা ঝাড়াতে উঠে পড়ল।
শেষ পর্যন্ত দেখা গেল সত্যিই লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সবসময় যে ছেঁড়ে তাও নয়, অনেক সময় দেখা যায় কি বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে, কিছুতেই জল আর তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই একই ব্যাপার। তখন গাঁয়ের লোকেরা বুড়ো পুরুতমশাই কাছে গিয়ে পড়ল, ও ঠাকুরমশাই, কিছু একটা বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভায়ারা, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম, তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি আবার কি জলের মধ্যে সব হুলস্থুল কাণ্ড হয়েছে। দেখেছ কখনো ইন্দারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় আমি নিজের চোখে দেখলাম। বলি, শোনো তোমরা, ওই ইন্দারার জল আর কারো খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ টুক্ষও বোঝেন। তা গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক একবারে বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। আর গোবিন্দপুর গাঁয়ের লোকেদের উপরে তিনি মোটেই খুশি ছিলেন না। তা কারণও ছিল, তাঁর সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা তারা করল কি, একটা দুধেল গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে এক গাল হেসে নতুন বইয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। আর সেই থেকে রায়মশাইয়ের রাগ। না, গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটি সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি, সেই দুধেরও তুলনা হয় না। কিন্তু কথাটা হলো কি, বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারিদিকে সে কি ছিচিক্কার। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধঃপতন হন, আবার আগে রক্তবর্ণ হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসছে শুনে রায়মশাই তো রাগে হুহুঙ্কার ছেড়ে বলে ওঠেন, কি চায় ওরা? আর সেই হুঙ্কারে নায়েবমশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরে মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় একটা আস্ত হর্তুকি থাকে, আজও ছিল। কিন্তু ওই জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মি খেয়ে ঢোক গিলে সামনে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হর্তুকিটাই নেই। তখন তিনি বুঝতে পারলেন এই চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছিল, আর ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। তা আস্ত হর্তুকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় অবশ্য ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইঁদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললি জাহাজ একবারে ঝাঁঝরা। ওই তো বামন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গাঁয়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনামুগের ডাল খেয়েছিলেন। আর একবার সতীবিশির শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, আবার একটা অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, আর এই জমিদার মশাই সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকের অবশ্য এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার প্রায় সব কিছু খেয়ে একবারে দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে ওই পুরনো ইদারা স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খেয়ে নাও, ব্যাস, হ্যাঁ, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। এখন সেই ইঁদারা নিয়েই বখেরা।
চক্রবর্তী মশাই হত্যুকে গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হত্যুকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হত্যুকি পেটে গেলে হজম হবে কি না সেইটিই প্রশ্ন। পুরনো ইন্দিরার জল পাওয়া গেলে হত্যুকি নিয়ে কোনো চিন্তার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করো জোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইন্দিরার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালায় আমরা গাঁয়ে ঢুকতেই দিইনি, কিন্তু বড়ই দুঃখের কথা কি, ইন্দিরার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হ্যাঁ, হবে না, ওসব পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি 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 ছি, আপনাকে অপমান রাজামশাই, সেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। আর তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে তো কোনো শাস্ত্রে নেই। গোদান মহাপুণ্যকর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইন্দিরার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিবান্ধের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইন্দিরার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইন্দিরা কেমন শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আর একটা হত্যুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আগে না, তাতে এখনও কাকচক্ষু জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো যায় তার ওঠানো যায় না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, এত সাহস কার? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়েচড়ে বসল। মাথার উপর জমিদার বাহাদুর থাকতে ইন্দিরার জল বেহাত হবে, এ আবার কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে এটা মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে? আর গোদের উপর বিষ ফোড়ার মতো মাথার উপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না করলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যাঁরা করছেন তারা মানুষ নন, অশরীরী। এই গোদের উপর বিষ ফোড়ার উপমা শুনে রায়মশাই একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরী কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে, বলিস না, বলিস না। সবাই তো তাজ্জব। নায়কমশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, সব মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটা গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়। পারতপক্ষে তিনি ওনার মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তার শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? তখন চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরী কাণ্ড। বলিস না, বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারদিকে তাকান। সবাই ওর মুখ চাহাচি করে। নায়েব মশাই চোপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইন্দিরার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয় ভয়ই বলেন, আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার। চুপ কর, চুপ কর, চুপ কর, রাম 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 বলেই আবার রায়বাবুর কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, ওরে, রেখে ঢেকে বল, বুঝলি, একটু রেখে ঢেকে বল। আগে বালতি ঘটি সব দড়ি তেনারাই তো কেটে নেন, সেকল পর্যন্ত ছেড়েন। আর তাছাড়া ইঁদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু দেখি তালগাছের মতো ঢেউ দেয়, জল হিলিবিলি করে কাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওফ, দিনটাই তোরা মাটি করলি রে। নায়কমশাই, এক কাজ করুন, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। হ্যাঁ, জি আগে। তখন গোবিন্দপুরের প্রজারা হাত জোর করে বলল, হুজুর, হ্যাঁ, আপনার ব্যবস্থা তো দারোয়ান দিয়ে করালেন, এখন
আমাদের ইন্দিরার একটা বিলি ব্যবস্থা করুন। ওরে ইন্দিরা বুঝিয়ে ফেলগে, ও ইন্দিরা রাখা ঠিক নয়। ও দরকার হলে আমি ইন্দিরা বোঝানোর জন্য গরুর গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো এখন। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হাঁ হাঁ করে উঠে বলে, না না, তা হয় না হুজুর, সেই ইন্দিরার জল আমাদের কাছে ধন্বন্তরী। আর তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ওনার মুখে আমি তো মাটিতে পুঁতে ফেলবো সব। তখন সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বললেন, আচ্ছা, এ তো লেঠেলতে কর্ম নয়, তাহলে কি একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনও বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই, তাকে দিয়ে কোনো কাজ হয় না। তাই এখন নতুন সভাপণ্ডিত রাখা হয়েছে এই কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, রায়মশাই তাকে কাশীর থেকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কদ্দূর তার পরীক্ষা অবশ্য এখনও হয়নি, তবে লোকটিকে দেখলে কিন্তু বেশ শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণ উজ্জ্বল, তা সেও বেশি কথা নয়। তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারার চেয়েও বেশি কিছু এর আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গরু গাড়ি চেপে কেশব রওনা হয়ে গেলেন গোবিন্দপুর, আর পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরে 100-2 লোক। দুপুর পেরিয়ে গাঁয়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইন্দিরার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর আশপাশের গাঁয়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গা ইন্দিরাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন, একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইন্দিরার চারধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে, প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইন্দিরার ধারে এসে দাঁড়ালেন, মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি একেবারে কাকচক্ষু জল টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস, উঠে আয়, নইলে থুতু ফেলবো। আর এই কথায় কি হলো কে জানে, ইন্দিরার মধ্যে হঠাৎ হুলস্থুল পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইন্দিরা কানা পর্যন্ত উঠে আসতে লাগলো, আর সেই সঙ্গে বোঁ বোঁ করে বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড থেকে সব দিয়ে দৌড় পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইন্দিরার থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে অবশ্য ভরকাবার কিছু নেই, রোগা লিগলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, সব ধোঁয়াটে জিনিসতে তৈরি। আর সব কটার গা ভিজে সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, তা তোরা এখানে ঢুকেছিলি কেন? আগে ভূতের সংখ্যা যে বড্ডই কমে যাচ্ছে, এই ইন্দিরার জল খেয়ে এ তল্লাটের লোকে রোগবালাই তো নেই। 100-150 বছর সব হেসে খেলে বাঁচে, আর না মলে ভূত হয় কেমন করে বলুন? তাই ভাবলুম কি যে ইন্দিরাটা দখল করে থাকি, বলে ভূতেরা মাথা চুলকোয়। তখন কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। তখন ভূতেরা আশকারা পেয়ে বলে, হ্যাঁ, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে আছেন না, ওরই বয়স তো 120 বছর, বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞেস করুন। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, মশাই, এরা বলে কি সত্যি নাকি? এক হাতে ধরা পইতে আর অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করতে হতে চক্রবর্তী আমতামতা করে বললেন, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য, কেশব বললেন। ঠিক এই সময়ে চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? তখন কেশব চিন্তিত হয়ে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তীর সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তো সেটাও তার ভালো দেখায় না। স্বয়ং মাইকেল বলে গেছেন না, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাঁও করে বলে উঠল, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সান্নিপাতিক, সন্ন্যাস রোগ কিচ্ছু হয় না।
তাহলে মরব কিসে? তাহলে দোষটা কি আমাদের বলুন? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাপ সকল। কেশব বললেন, অতি কূট প্রশ্ন। চক্রবর্তীও বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। সপাঁচেক ছন্ন ছাড়া বিদঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুরমশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে থেকে আমরাও তো পান্তভূত হয়ে গেছি। তা ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। কেশব বললেন, এও অতি কূট প্রশ্ন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য বললেন না। সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই, আর তা যদি না হয় তবে আমিও ইঁদারার মধ্যে থুতু ফেলব। আর তারই বা কি দরকার? এক্ষুনি আমি সব ভূত বাবাসাগারের গায়ে থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়, আর বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচতে থাকে, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে কূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়। কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। আর অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন না একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়। তাই তোমাদের যুক্তি টেকে না। তখন ভূতেরা কামাও করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। তখন কেশব দৃঢ়স্বরে বললেন, না, তা হয় না। ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইঁদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আমি দুজনে মিলে থু। আর বলতে হলো না। ঝপাঝপ ভূতেরা ইঁদারায় লাফিয়ে নেমে ঠনাঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইঁদারার চারপাশে। পুরনো ইঁদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল, আর শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। আর এত রোগা হয়ে গেল তারা যে গায়ের ছেলেপুলেরাও আর তার দিকে ভয়ই পেত না। বন্ধুরা, আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন ও শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব এইরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই। আসি বন্ধুরা, নমস্কার।